৬৩ কিলোমিটার দৈর্ঘ্যের 2টি জাতীয় মহাসড়ক বিদ্যমান 2 লেনে পরিবর্তে 4 লেনে এবং পৃথক 2টি সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীতকরণ প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গত 22 ডিসেম্বর 2018 তারিখে সিলেট সফরকালে আয়োজিত জনসভায় ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের ঘোষণা দিয়েছিলেন। আপনার দেয়া প্রতিশ্রুতি এবং নির্দেশনার পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর হতে 2টি পৃথক প্রকল্পের মাধ্যমে ঢাকা সিলেট তামাবিল জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। আপনি গত 16 ফেব্রুয়ারি 2021 তারিখে অনুষ্ঠিত একনিক সভায় জিওবি এবং এডিবি ঋণ সহায়তায় 16,918 কোটি টাকা ব্যয়ে 6 লেন বিশিষ্ট ঢাকা সিলেট মহাসড়ক এবং 1 সেপ্টেম্বর 2020 তারিখে অনুষ্ঠিত একনিক সভায় জিওবি এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ সহায়তায় 3,583 কোটি টাকা ব্যয়ে 6 লেন বিশিষ্ট সিলেট তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্প 2টি অনুমোদন করেন। এছাড়া ঢাকা সিলেট তামাবিল প্রকল্প বাস্তবায়নের সহায়ক প্রকল্প হিসেবে ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি শিফটিং বাবদ জিওবির অর্থায়নে প্রায় 3,900 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের 6টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ চুক্তির শর্ত অনুযায়ী সিলেট তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য নতুন করে প্রকল্প বাস্তবায়ন ম্যানুয়াল প্রস্তুত করা হয়েছে এবং টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মহাসড়কের ডিজাইন রিভিউর কাজ সম্পন্ন হয়েছে। আগামী 1 মাসের মধ্যে প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। প্রকল্প 2টি বাস্তবায়নে ঋণ সহায়তা প্রদানের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক প্রযুক্তি নির্ভর প্রকল্প 2টির কাজের আপনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বৃহত্তর সিলেটবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি বাংলাদেশের মহাসড়ক নেটওয়ার্কের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা রাজধানী ঢাকা সহ বাণিজ্যিক নগরী চট্টগ্রাম তথা আন্তর্দেশীয় উন্নত সড়ক নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। এখন পায়রা সেতু নির্মাণ প্রকল্পের উপর প্রস্তুতকৃত একটি ভিডিও এবং ঢাকা সিলেট ও সিলেট তামাবিল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উপর প্রস্তুতকৃত একটি অ্যানিমেশন তথ্যচিত্র উপস্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশের মানচিত্র এঁকে তাঁর স্বপ্নের স্বাধীন বাংলাকে একটি অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ, স্বনির্ভর ও সুখী দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নকে হৃদয়ে ধারণ করে তাঁরই সুযোগ্য কন্যা, আধুনিক বাংলার রূপকার এবং উন্নয়নের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য ও দূরদর্শী দিক নির্দেশনায় উন্মোচন করেছেন উন্নয়নের সকল সম্ভাবনার দুয়ার। বিগত 25 ফেব্রুয়ারি 2012 তারিখে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অনুষ্ঠিত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, ওপেক ও কুয়েত ফান্ডের যৌথ অর্থায়নে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের 26তম কিলোমিটারে খরস্রোতা পায়রা নদীর উপর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত 4 লেন বিশিষ্ট পায়রা সেতু নির্মাণ করা হয়েছে। একসময় বিভাগীয় শহর বরিশাল থেকে কুয়াকাটা যেতে পার হতে হতো 6টি ফেরি। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রথম মেয়াদে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করেন এবং দেশের দক্ষিণাঞ্চলকে ঘিরে উন্নয়নের নানা পরিকল্পনা হাতে নেন। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে সর্বপ্রথম লাউকাঠি নদীতে পটুয়াখালী সেতু নির্মাণ করা হয়। পর্যায়ক্রমে কীর্তনখোলা নদীর উপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু, কলাপাড়ায় আন্ধারমানিক নদীর উপর শহীদ শেখ কামাল সেতু, হাজিপুরে সোনাতলা নদীর উপর শহীদ শেখ জামাল সেতু এবং মহিপুরে খাপড়াভাঙ্গা নদীর উপর শহীদ শেখ রাসেল সেতু নির্মিত হয়েছে।
কিন্তু এই অঞ্চলের নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক স্থাপনে একমাত্র প্রতিবন্ধকতা ছিল এই পায়রা নদী। অবশেষে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মাণের মাধ্যমে বিভাগীয় শহর বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত বহুল প্রতীক্ষিত সরাসরি সড়ক সংযোগ স্থাপিত হয়ে গেল। মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থাকা সত্ত্বেও অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি, প্রধান প্রকৌশলীর নেতৃত্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের দক্ষ প্রকৌশলী, দেশি বিদেশি পরামর্শক এবং চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেডের দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নির্মাণ কাজ এগিয়ে চলে। দেশি বিদেশি পরামর্শ প্রতিষ্ঠানের নকশায় এক্সট্রা ডোজড কেবল স্টেট প্রযুক্তিতে নির্মিত হয়েছে সেতুটির মূল অংশ। খরস্রোতা এই নদীতে মূল সেতুর অংশে 52টি সহ সর্বমোট 338টি পাইল নির্মিত হয়েছে, যার মধ্যে 40টির গভীরতা 130 মিটার, যা দেশের মধ্যে গভীরতম। সেতুটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নদীর পানি প্রবাহকে কম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে নদীতে একটি মাত্র পিয়ার স্থাপন এবং 2টি পিয়ারের মধ্যবর্তী 200 মিটার গ্যাপে নির্মাণ, যা বাংলাদেশের এযাবৎ নির্মিত সেতুসমূহের মধ্যে সর্বাধিক। ভবিষ্যতে পায়রা বন্দরে গমনকারী জাহাজসহ অন্যান্য ভারী নৌযান চলাচল নির্বিঘ্ন করতে নদীর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে 18.30 মিটার। ভায়াডাক্ট সহ দৃষ্টিনন্দন এই সেতুর দৈর্ঘ্য 1470 মিটার। সেতুর নিচ দিয়ে চলাচলকারী জলযানের ধাক্কায় পিয়ারের ক্ষতিগ্রস্ততা রোধকল্পে পিয়ার ফেন্ডার বসানো হয়েছে। বক্স গার্ডার নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। দেশের ইতিহাসে এই প্রথম পায়রা সেতুতে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম সংযোজন করা হয়েছে। সেতুর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সেন্সরসমূহ সেতুর প্রকৃত অবস্থা জানাবে। এর মাধ্যমে সেতুর ঝুঁকি নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ সম্ভবপর হবে। বিমান চলাচলের সুবিধার্থে সেতুর টাওয়ারে এভিয়েশন লাইট সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ওভারলোড নিয়ন্ত্রণের জন্য সেতুর উভয় পার্শ্বে কন্ট্রোল মেশিন স্থাপন করা হয়েছে। সেতু নির্মাণের পর নদীর দুই পাশের গতিপথ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পটুয়াখালী প্রান্তে 1475 মিটার নদীতীর রক্ষাপ্রদ কাজও অন্তর্ভুক্ত আছে। সেতুর দুই পাশে সর্বমোট 1268 মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পের আওতায় সেতু পারাপারকারী যানবাহন হতে টোল আদায়ের লক্ষ্যে নির্মিত 6 লেন বিশিষ্ট টোল প্লাজার 2টিতে ইলেকট্রনিক পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মহোদয়ের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নির্মিত পায়রা সেতুটি বর্তমান সরকারের অন্যতম সাফল্য। দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ভিশন 2041 বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আর এই প্রত্যয়ের সফল রূপকার তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তা বাস্তবায়নের কারিগর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর। বর্তমান সরকারের রূপকল্প 2041 বাস্তবায়নে উন্নয়নের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 22 ডিসেম্বর 2018 তারিখে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় ঢাকা সিলেট মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। 96 সাল থেকে 2001 আমরা ঢাকা সিলেট রাস্তা করে দিই। সেই ঢাকা সিলেট রাস্তাকে ইনশাআল্লাহ আমরা 4 লেনেও উন্নীত করে দেব, সে প্রকল্প আমরা গ্রহণ করছি। যার ধারাবাহিকতায় গত 16 ফেব্রুয়ারি 2021 তারিখে একনেক সভায় সিলেটবাসীর প্রাণের দাবি ঢাকা সিলেট মহাসড়ককে উভয় দিকে সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ সহায়তায় ও জিওবির অর্থায়নে জানুয়ারি 2021 হতে ডিসেম্বর 2026 পর্যন্ত মেয়াদে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মোট ব্যয় 16,918 কোটি টাকা। ঢাকা সিলেট মহাসড়কটি সাউথ এশিয়ান সাব রিজিয়নাল ইকোনমিক কোঅপারেশন হাইওয়ে করিডোর ও এশিয়ান হাইওয়ের অংশ। এই মহাসড়ককে কেন্দ্র করে সন্নিহিত অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে 2 লেনের এই মহাসড়কে প্রতিদিন প্রায় 20,000 যানবাহন চলাচল করে। এতে একদিকে প্রত্যহ যানজটের কারণে যেমন ভ্রমণ সময় ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এই প্রকল্পের মাধ্যমে 209 কিলোমিটার মহাসড়ক 6 লেনে উন্নীত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞাময় সিদ্ধান্তে এই মহাসড়কের উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য 5.5 মিটার প্রশস্তের পৃথক সার্ভিস লেন নির্মিত হবে। এছাড়া এ প্রকল্পের মাধ্যমে মোট 1489 মিটার দৈর্ঘ্যের 305টি কালভার্ট, বিদ্যমান 2 লেন সেতুর পাশে নতুন 4 লেন ও জরাজীর্ণ 2 লেন সেতুর স্থলে নতুন 6 লেন সহ মোট 6020 মিটার দৈর্ঘ্যের 66টি সেতু, লেভেল ক্রসিংগুলোতে 2484 মিটার দৈর্ঘ্যের 5টি রেলওয়ে ওভারপাস, গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও যানজট প্রবণ এলাকায় 5395 মিটার দৈর্ঘ্যের 8টি সড়ক ওভারপাস, নিরাপদে পথচারী পারাপারের জন্য 1251 মিটার দৈর্ঘ্যের 26টি ফুটওভার ব্রিজ, 37টি কৌশলগত অবস্থানে ইউলুপ, 2টি টোল প্লাজা এবং 8টি রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ জেলায় গাড়ি চালক ও যাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সার্ভিস এরিয়া নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় ভূমির সংস্থান রাখা হয়েছে, যা সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তামাবিল স্থলবন্দরের সাথে সংযুক্ত করার লক্ষ্যে সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পের শেষ প্রান্তে সিলেট হতে তামাবিল স্থলবন্দর পর্যন্ত আরও 56 কিলোমিটার সড়ক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ সহায়তায় ও জিওবির অর্থায়নে ঢাকা সিলেট মহাসড়কের অনুরূপ পৃথক সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীতকরণ প্রকল্প 1 সেপ্টেম্বর 2020 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় অনুমোদন করেন। 3583 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এই প্রকল্পের আওতায় 21টি সেতু, 54টি কালভার্ট, ফুটওভার ব্রিজ, 3টি ইন্টারসেকশন, 2টি আন্ডারপাস, 2টি ইউলুপ, 1টি এক্সেল লোড কন্ট্রোল স্টেশন এবং 2টি টোল প্লাজা নির্মাণ করা হবে। পরিবেশের প্রতিকূল প্রভাব বিবেচনায় প্রথমবারের মতো এই মহাসড়ক দুটিতে পলিমার মডিফাইড বিটুমিন ব্যবহার করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট সহ সমগ্র বাংলাদেশের সাথে তামাবিল স্থলবন্দরের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চল তথা আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সাথে একটি উন্নত, টেকসই এবং নিরাপদ যোগাযোগ স্থাপিত হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারায় সংযোজিত হবে একটি নতুন অধ্যায়। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। মাননীয় মন্ত্রী মহোদয়কে তার বক্তব্যের জন্য সবিনয় অনুরোধ করছি। যে মহামানবের আজন্ম সাধনার মহামূল্যবান কীর্তি, বাংলাদেশের স্বাধীনতা, যিনি হাজার বছরে পরাধীনতার নাক পাট ছিন্ন করে 1971 সালে বিশ্ব মানচিত্রে যুক্ত করেছিলেন বাংলা নামে একটি দেশ। আমাদের ইতিহাসের মহাবীর, মহানায়ক, বাংলাদেশ মানচিত্রের চিত্রকর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের সকল উন্নয়ন ও অর্জনের ভিত্তি রচনা করে গিয়েছিলেন। আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি যারা তাদের সুন্দর বর্তমানকে আমাদের সোনালী ভবিষ্যতের জন্য উৎসর্গ করে গেছেন। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, প্রগতির সংগ্রামে নিবেদিত অগণিত শহীদের স্মৃতি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজ এখানে যিনি এই আয়োজনের মূল আকর্ষণ,
বাংলাদেশের জননন্দিত এবং বিশ্বনন্দিত প্রধানমন্ত্রী, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের উন্নয়ন অর্জনের রোল মডেল, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমার সুধীবৃন্দ, প্রকৌশলীগণ এবং আজকে যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প, একটি উদ্বোধন, দুটি ভিত্তিপ্রস্তর স্থাপন, এখানে সিলেট প্রান্ত, পটুয়াখালী প্রান্ত এবং ঢাকায় যারা এখানে সমবেত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন দেশের দক্ষিণাঞ্চলের জনগণের জন্য আজকের এই দিনটি কত প্রত্যাশার, কত আনন্দের। আজকের এই দিনটি বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ফেরি মুক্ত যোগাযোগের দিন। আজকের এই দিনটি বিচ্ছিন্নতাকে জয় করে নিরবিচ্ছিন্ন যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তোলার দিন। সাথে সাথে আজকের এই দিনটি আপনার প্রতিশ্রুতি পূরণের দিন। একসময় ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত 10টি সেতু, 10টি ফেরি ছিল। ফেরির মাধ্যমে 10টি নদী অতিক্রম করতে হতো। সুদূর কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ সময় লেগে যেত। আজকে আমরা আগামী বছর মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা করছি নভেম্বর থেকে পিচ ঢালাই শুরু হবে। পদ্মা সেতুর সংযোগ হয়ে গেছে, পিচ ঢালাই শেষ হয়ে গেলেই পুরোপুরিভাবে দৃশ্যমান হবে পদ্মা সেতু। পদ্মা সেতু যখন আপনি উন্মুক্ত করবেন, তারপর ঢাকা থেকে কুয়াকাটা পর্যটন কেন্দ্র, যেখানে সূর্যোদয়, সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্যপট ভেসে উঠে, নিরবচ্ছিন্ন যাতায়াত যোগাযোগ নিশ্চিত হবে। এবং এরই মধ্যে আব্দুর রব সেরনিয়াবাদ সেতু, পটুয়াখালী সেতু, শহীদ শেখ রাসেল সেতু, শহীদ শেখ জামাল সেতু, শহীদ শেখ কামাল সেতু এবং সবশেষে আজকে অনেক প্রত্যাশার দৃষ্টিনন্দন পায়রা সেতু, পায়রা নদীর উপর লেবুখালীতে পায়রা সেতুর শুভ উদ্বোধন আপনি করতে যাচ্ছেন। এবং এই সেতুটি নির্মাণের মধ্য দিয়ে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত আর কোনো ফেরি থাকবে না, যোগাযোগ নিরবচ্ছিন্ন হবে। এদিকে হযরত শাহজালালের পবিত্র ভূমি, শাহপরানের স্মৃতি বিজড়িত সিলেট, অনেক পীর আউলিয়ার দেশ সিলেট, চা বাগানের দেশ, যে প্রবাসীদের প্রচুর অর্থ আমরা সিলেট থেকে উপার্জন করি। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা নেত্রী আপনার কাছে, সেটা হলো ঢাকা সিলেট। হবে হবে করে একটু বিলম্ব হয়ে গেছে একটা জটিলতা কারণে, কিন্তু বিলম্বে হলেও আজ আপনার প্রতিশ্রুতিটি পূরণ হতে যাচ্ছে। সিলেটবাসী দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
ঢাকা সিলেট 17,000 কোটি টাকা ব্যয় এই 6 লেন বিশিষ্ট মহাসড়ক নির্মিত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আপনি। এরপর এআইআইবি এদের ফান্ডিংয়ে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সড়ক সিলেট তামাবিল সড়ক, এটিরও আপনি ভিত্তিপ্রস্তর দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশে প্রথম এক্সপ্রেসওয়ে আজকে ঢাকা মহা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দেখার জন্য শত শত মানুষ প্রতিদিন জড়ো হয়। শত শত মানুষ কোনো প্রয়োজন ছাড়াও এই পথ দিয়ে সন্ধ্যার পর দৃষ্টিনন্দন নয়নাভিরাম মনোমুগ্ধকর দৃশ্যপট দেখতে দেখতে পদ্মা সেতুর কাছে যায়। সে পদ্মা সেতুও তারা অতিক্রম করবে। খুব বেশি দিন নয়, সেই শুভ দিনও আমাদের সামনে সমাগত। আজকে 22 বছর ধরে ঝুলেছিল, কি যে দুরবস্থা হতো। এখানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, এই যে বিদেশিরা এসছেন, ডিগনিটারি রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসছেন, জাতিসংঘ সহ উখিয়া। আজকে যে জন্য আমাদের প্রধানমন্ত্রী মানবতার মা বলে পরিচিত হয়েছেন, খ্যাতি পেয়েছেন, সে রোহিঙ্গা 11 লাখ রোহিঙ্গাকে আমরা এখানে আশ্রয় দিয়েছি। আমাদের নেত্রী উদারতা নিয়ে আশ্রয় দিয়েছেন। সেই মেরিন ড্রাইভটি যদি না হতো, 22 বছর ঝুলে থাকার পর নেত্রী বিশেষ নির্দেশে মেরিন ড্রাইভ আমরা সম্পন্ন করেছি। আবার সে কারণে আজকে আমাদের সাগরের শোভা দেখতে দেখতে বিদেশিরা উখিয়া এবং টেকনাফ পর্যন্ত যাওয়া আসা করতে পারেন। এছাড়া নেত্রী, আপনি যে ফুলের গাছগুলো চিহ্নিত করে দিয়েছিলেন, যদি দেখতেন আজকে ঢাকা থেকে চট্টগ্রাম এই রাস্তা মিডিয়ানের উপর কি অপরূপ রূপ। সেই আপনার পছন্দ করা যে ফুলের গাছগুলো, সে ফুলের সমারোহে ভরপুর এই রাস্তা, এই যে 4 লেনের রাস্তা। কিছুদিনের মধ্যে আপনি বছরের প্রথম দিকে উদ্বোধন করতে পারবেন সাসেক্স 1, সেটা হলো ঢাকা থেকে যাদবপুর থেকে টাঙ্গাইল, সেখানে 7টি ফ্লাইওভার হচ্ছে, কাজ প্রায় শেষ, 95% হয়ে গেছে। 95% কাজ সমাপ্ত হয়েছে এবং আমাদের এখন আমরা নবীনগর চন্দ্রা 4 লেনও আমরা করেছি। নেত্রী, আমরা এই যে পাশের মুন্সিগঞ্জে 120টি সেখানে বেলি সেতু ছিল জরাজীর্ণ। এই 20টি জরাজীর্ণ সেতু আমরা পিসি গার্ডার সেতুতে রূপান্তরিত করেছি। এর মধ্যে আমরা 57টি শেষ করেছি, 48টির কাজ প্রায় শেষ। আগামী বছর 120টির কাজই শেষ হবে। খাগড়াছড়ি জরাজীর্ণ 42টি সেতু, এই 42টি সেতু আমরা ইতিমধ্যে বেলি ব্রিজ থেকে পিসি গার্ডার সেতুতে রূপান্তরিত করেছি। আমাদের সামনে এখন যে চ্যালেঞ্জ, আমাদের সামনে সেটা হলো আপনার অনুরোধে এডিবি সম্মতি দিয়েছে ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত 6 লেন, এটা আমরা করব। তারপর আমাদের আরেকটা প্ল্যান চট্টগ্রাম থেকে কক্সবাজার 6 লেন, এটাও আমাদের প্রক্রিয়াধীন রয়েছে, প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সড়ক যশোর খুলনা,
এটিও 6 লেন। এই 3টা 6 লেন সড়ক যদি আমরা করতে পারি তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। আগামী বছরই নেত্রী আপনার সরকারের জন্য বাংলাদেশের সড়ক যোগাযোগের একটা বদলে যাওয়া ছবি দেশি বিদেশি সকলেই দেখতে পাবেন। আগামী বছরই আমরা আপনার মেগা প্রকল্প পদ্মা সেতু, মেগা প্রকল্প তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল, এমআরটি লাইন 6, তারপরে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট, এবং চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে টানেল, কর্ণফুলী টানেল, যা 75% কাজ এর মধ্যে শেষ হয়েছে। এই কর্ণফুলী টানেল সহ মোট 4টি মেগা প্রজেক্টের শুভ উদ্বোধন ইনশাল্লাহ আপনি করতে পারবেন, এবং তখনই আমরা বদলে যাওয়া বাংলাদেশের এই সড়ক যোগাযোগের যে দৃশ্যপট, বৈপ্লবিক দৃশ্যপট, সে দৃশ্যপট আমরা দেখতে পাব, এবং আমাদের দেশে নতুন চেহারা নেবে এই সড়ক যোগাযোগ ব্যবস্থা। আজকে যারা বড় বড় কথা বলেন মেগা প্রজেক্ট নিয়ে, আমি প্রশ্ন রাখতে চাই, একটা মেগা প্রজেক্টও কি আপনারা করতে পেরেছেন? সে সক্ষমতা কি দেখাতে পেরেছেন? কতগুলো মেগা প্রজেক্ট আছে। এই যে ঢাকা থেকে টাঙ্গাইল, সেখানেই 7টা ফ্লাইওভার, 7টা আন্ডারপাস, 2টা রেল ওভারপাস, প্রায় সবগুলোই নির্মাণ শেষ হয়ে গেছে। আমরা এগুলো তো করতে পারেননি। আপনারা মেগা প্রজেক্ট, যেটা আপনারা মেগা প্রজেক্ট পেলে করতেন মেগা লুট, আর আমরা করি মেগা সাশ্রয়। আজকের এই পায়রা সেতু থেকেও 52 কোটি টাকা আমরা সাশ্রয় করেছি, এবং আরো একটা মেগা সাশ্রয় আমি বলছি, জাপানিরা যে দ্বিতীয় কাশপু, দ্বিতীয় মেঘনা, দ্বিতীয় গোমতী সেতু, সেখানে কত টাকা সাশ্রয় হয়েছে জানুন? আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, 1100 কোটি টাকা। এটা হলো মেগা লুট না, মেগা সাশ্রয় আমরা করেছি। নেত্রী, আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে রাস্তা শৃঙ্খলা ফিরিয়ে আনা। পরিবহন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ অতিক্রমে আপনার নির্দেশনা মতো আমরা কাজ করে যাচ্ছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। উপস্থিত সকলকে, আমাদের নেতৃবৃন্দ সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী তার মূল্যবান বক্তব্য প্রদান, নির্মাণ সমাপ্ত পায়রা সেতুর সানুগ্রহ উদ্বোধন ঘোষণা এবং ঢাকা সিলেট ও সিলেট তামাবিল 6 লেনে উন্নীতকরণ প্রকল্প দুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে তার মূল্যবান বক্তব্য ও উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে এদিকে সিলেট, ওদিকে পটুয়াখালী, বরিশাল সহ সকলকেই আন্তরিক অভিনন্দন জানাই। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক পৃথক SMBT লেন সহ 6 লেনে উন্নীতকরণ, এই প্রকল্পের ভিত্তি
প্রস্তর স্থাপন, এই দুটি প্রকল্প নিয়ে আমরা এখানে সকলে উপস্থিত, যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কারণ তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন এবং আজকে আমরা স্বাধীন জাতি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সম্মান পেয়েছি, মর্যাদা পেয়েছি। এবং তিনি একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজে মনোনিবেশ করেছিলেন, যে বাংলাদেশ একটা শোষণ বঞ্চনা ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারাটা জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং তাটাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে স্মরণ করছি। স্মরণ করি 15 আগস্ট আমার মা, আমার ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে। একটা দেশ যেটা ছিল একটা প্রদেশ, সেই প্রদেশটাকে দেশে একটা রাষ্ট্রে উন্নীত করা, তার উপর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যেখানে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করেছিলেন, যেখানে 1 টাকার রিজার্ভ মানি ছিল না, যেখানে কোনো খাবার ছিল না, তার উপর প্রায় 1 কোটি পরিমাণ শরণার্থী, দেশের অভ্যন্তরে 3 কোটি মানুষ গৃহহারা, গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং নির্যাতিত মা বোন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, এদের সকলের পুনর্বাসন করার সাথে সাথে আবার বিধ্বস্ত রাস্তাঘাট, পুল, ব্রিজগুলি নির্মাণ করে অর্থনৈতিক অগ্রগতির সাথে অত্যন্ত একটা দ্রুহ কাজ ছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে, দূরদর্শী নেতৃত্ব ছিল বলে মাত্র 3.5 বছরের মধ্যেই বাংলাদেশকে তিনি সেই ধ্বংসস্তূপের উপর থেকে টেনে তুলে একটা অর্থনৈতিক শক্তি হিসেবে উন্নীত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। কিন্তু 15ই আগস্ট হত্যা, ষড়যন্ত্রের মধ্য দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যে ক্ষমতা দখল শুরু হয়, 21টা বছর এদেশের মানুষ বঞ্চিতই ছিল। 96 সালে আমরা সরকারে যখন আসি, তখন আবার আমরা জাতির পিতার আদর্শ নিয়ে যাত্রা শুরু করি। বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলে জাতির পিতার আকাঙ্ক্ষা পূরণ করে, এটাই আমাদের লক্ষ্য। আমরা সেই দিকে লক্ষ্য রেখেই 5টা বছর ক্ষমতায় ছিলাম। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, রাস্তাঘাট, পুল, ব্রিজও আমরা নির্মাণ করেছি এবং দেশের অর্থনীতিকে সচল করার নানা ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করি। দারিদ্র্যের হার যাতে কমে তার জন্য আমরা ব্যবস্থা নিই। তেমন তো মাত্র বেশি দিন ক্ষমতায় থাকতে পারিনি। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার সময় বঙ্গবন্ধু প্রায় 490 কিলোমিটার নতুন সড়কও নির্মাণ করে দিয়েছিলেন। হার্ডিঞ্জ ব্রিজ সহ বড় বড় সমস্ত ব্রিজ, রাস্তাঘাট সবগুলি যে বিধ্বস্ত ছিল, সেই রাস্তাগুলি এবং সেতুগুলি তিনি নির্মাণ করেন। যেমন মিরপুর ব্রিজ, যা মিরপুর ব্রিজ সময় নাম ছিল এক সময়, সেখানে ঢাকা আরিচা মহাসড়কে 251.50 মিটার দীর্ঘ মিরপুর গাবতলী আমিনবাজার সেতু, 193.02 মিটার দীর্ঘ বংশী সেতু, নয়ারহাট সেতু, 661.58 মিটার দীর্ঘ কালীগঙ্গা ব্রিজ সেতু অর্থাৎ তরা নদীর উপর সেতু, এর নির্মাণ কাজও তিনি করেন। শীতলক্ষ্যা নদীর উপর সেতুটি নির্মাণ কাজেও তিনি উদ্যোগ নিয়েছিলেন। সেই সাথে সাথে সারা বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট এবং আরও ছোট ছোট ব্রিজটি যা ছিল সেগুলি তিনি নির্মাণ শুরু করেন এবং যোগাযোগ করেন। সে সময় যোগাযোগ খুব দুর্বহ ছিল। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকায় করে করে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রিলিফ পৌঁছে দেয়, সহযোগিতা পৌঁছে দেয়, যার জন্য
স্বাধীনতার পর যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে দেশে স্বাধীনতার পর 2 কোটি মানুষ মারা যাবে না খেয়ে, দুর্ভিক্ষ হবে, তখন কিন্তু দুর্ভিক্ষ হয় নাই। দুর্ভিক্ষ জাতির পিতা তার বলিষ্ঠ নেতৃত্বে সেই দুর্ভিক্ষ তিনি মোকাবেলা করেছিলেন। কিন্তু চক্রান্ত তো এখন থেকেই শুরু হয়, কারণ বাঙালির বিজয় অনেকে মেনে নিতে পারেনি। তাকে যে সেই বিজয়কে বাধাগ্রস্ত করবার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছিল, থানা লুট, পাটের গুদামে আগুন দেওয়া, নানা ধরনের ধ্বংসাত্মক কাজ, সেগুলো শুরু হয়েছিল। কিন্তু এসব মোকাবেলা করেও দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যে কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নীত হতে পেরেছিল। কিন্তু দুর্ভাগ্য যে 15 আগস্টের পর, যেখানে আমরা যদি হিসাব করে দেখি যে 15 আগস্টের পরে যারা ক্ষমতায় এসেছে অবৈধভাবে, সেই জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে যে সেনাবাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া, সেখানে 19টা কু হয়েছিল। মাত্র 4 বছর 5 বছরের মধ্যে 19টা কু হওয়া, এটা কী ধরনের একটা ঘটনা আপনারা চিন্তা করে দেখেন। এবং সেখানে হাজার হাজার সৈনিক অফিসার তাদেরকে হত্যা করে, এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অকথ্য অত্যাচার শুরু হয়ে যায়। সকলকে গ্রেপ্তার করে কারাগারে এবং ধরে নিয়ে নির্মম অত্যাচার করা, অথবা মিথ্যা মামলা দেওয়া, হয়রানি করা, এবং ওই ক্ষমতায় আরোহণ করে যে দল গঠন করার জন্য মানুষের উপর অত্যাচার করে তাদেরকে দলে ভিড়ানোরও কাজ করে। কাজে দেশ গড়ার দিকে বা যে সমস্ত কাজ জাতির পিতা শুরু করেছিলেন, সেগুলির দিকে ওদের নজর ছিল ক্ষমতাটাকে ভোগ করা আর ক্ষমতাটাকে কক্ষিগত করা, এবং অবৈধ ক্ষমতা বৈধ করে কি পরীক্ষা করা যায় সেটাই। কিন্তু এইসব প্রায় 21টা বছর দেশের মানুষের সমস্ত অগ্রযাত্রা থেমে যায়। 96 সালে আওয়ামী লীগ যখন সরকারে আসে, আমরা সরকার আসার পর যে উন্নয়নের কাজগুলি শুরু করি, আজকে বরিশাল আমি বলবো এই অঞ্চলটা ছিল সম্পূর্ণ একটা অবহেলিত এলাকা। আমরা সরকার আসার পর এখানে যেমন বুড়িগঙ্গা সেতু, দ্বিতীয় সেতুটা নির্মাণ সমাপ্ত হয়, শীতলক্ষা 1, শীতলক্ষা 2 সেতু তখন আমরা তৈরি করি, তুলসী মরিচা সেতুটা করা হয়, গাবখান সেতু আমরা করি, যদিও গাবখান ধরলা সেতু আমরা সমাপ্ত করি কিন্তু আমি উদ্বোধন করতে পারিনি, এটা পরবর্তী সরকার করে, এটা ঠিক। কিন্তু সেই সাথে আমরা বরিশালে যাওয়ার জন্য শিকারপুর দোয়ারিকা সেতু, সেটাও আমরা তৈরি করেছিলাম সেই সময়। এবং সেই সাথে সিলেট তামাবিল, ঢাকা সিলেট তামাবিল যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু আওয়ামী লীগ সরকার আমলেই করা। ওই রাস্তাটা তখনই আমি 4 লেন করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় ওয়ার্ল্ড ব্যাংকের আপত্তির কারণে সেটা করা সম্ভব হয়নি। তবে আমরা ওটাকে আরও বেশি, আরও অতিরিক্ত 4 ফিট চওড়া করে রাস্তাটা যখন আমরা করার প্রকল্পের কাজ শুরু করি, আমাদের 5 বছর সময় শেষ হয়ে যায়। বিএনপি ক্ষমতা আসার পর এই এই যে 4 ফিট যে অতিরিক্ত চওড়া ছিল, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল, সেটা বন্ধ করে দেয়। যাও, ঢাকা সিলেট তামাবিল, আজকে সেই রাস্তা আমরা এটাকে একেবারে সম্পূর্ণ আধুনিক একটা রাস্তা হিসেবে আমরা তৈরি করতে যাচ্ছি, যেটা কোনো রকম যানজট কোনো কিছু মোকাবেলা করতে হবে না, সরাসরি খুব দ্রুত সিলেট এবং সিলেট হয়ে তামাবিল পৌঁছাতে পারবে। আর ভবিষ্যতে স্ক্যাপ যে এশিয়ান হাইওয়ে নির্মাণ করছে, তার সঙ্গে আমরা অর্থাৎ আন্তর্জাতিক সড়ক যোগাযোগের সাথে আমরা সংযুক্ত হতে পারবো। কাজেই সেই সুযোগটা আমাদের সামনে আসবে, কাজেই সেদিক থেকে এটাও গুরুত্বপূর্ণ। আর বরিশালের কথা আমি বলবো, বরিশাল বিভাগ, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, বরগুনা থেকে শুরু করে পুরো আমরা ওর মধ্যে পড়ি, আমাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর থেকে নিয়ে শুরু করে ওই এলাকার 12টি জেলা সব সময় অবহেলিত। তাদের অপরাধটা কী ছিল সেটাই হচ্ছে প্রশ্ন। তাদেরকে কেন এত অবহেলার শিকার হতে হলো? দুর্ভিক্ষ এবং জলোচ্ছ্বাস, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত এই অঞ্চলটাকে ক্ষতবিক্ষত করে। এই অঞ্চলের মানুষ সবসময় এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, প্রতি বছরই এরকম। আমার মনে আছে আমি 81 সালে বাংলাদেশে ফিরে আসি। ওই 80-র দশকে একবার আমরা আমার ছেলে মেয়েরে আমরা সবাই মিলে আমরা কুয়াকাটা যাব রওনা হয়েছিলাম। একটার পর একটা ফেরি পার হতে হতে আমরা প্রায় ক্লান্ত হয়ে পটুয়াখালী পৌঁছালাম, কিন্তু পটুয়াখালী থেকে কিছুতেই আমরা আর কুয়াকাটা যেতে পারলাম না, কারণ ঘন কুয়াশার জন্য লঞ্চ পেলাম না, নদী পার হওয়া গেল না, যেতে পারিনি। পটুয়াখালী থেকেই ফিরে আসি। এরপরে আবার আরেকবার
আমি কুয়াকাটা গেলাম, অনেক মানে গাড়ি টাড়ি পার হয়ে অনেক কষ্ট করে ফেরি টেরি পার হয়ে, এখানে অনেকগুলি ফেরি পার হতে হতো। গিয়েছিলাম তখন ওই অঞ্চলে মিটিং করার জন্য, শুরু হয়ে গেল ঝড়। খুব আকাঙ্ক্ষা ছিল যে কুয়াকাটায় একই জায়গায় দাঁড়িয়ে সূর্য ডোবা সাগরের ভিতরে, আবার সূর্য উদিত হয় সাগরে। সূর্য যখন অস্ত যায় তারপরে আমরা দেখি চাঁদ উঠে আসে, বৈশাখী পূর্ণিমা দেখব, সেই আকাঙ্ক্ষা নিয়ে গেলাম। এরপরে এমন ঝড় বৃষ্টি যে আমাদের ওখানে মানে কোনো মতে টিকে থাকাই মুশকিল ছিল, কারণ কোনো পাকা দালান টালান তেমন কিছুই ছিল না। ছোট্ট একটা ডাক বাংলো, সেটাও যখন মানে নদী ভাঙন শুরু হলো তখন তো আমাদের ওখানে থাকাটাও একটা দুঃসহ। তারপরেও সেই ফেরি এক সময় প্রায় ডুবেই যাচ্ছিল। যাক, ওই অবস্থায় আবার আমরা ওখান থেকে আসি। তারপর থেকেই একটা আকাঙ্ক্ষা ছিল যে এই যোগাযোগ ব্যবস্থাটা আমাদের করতে হবে, এবং চমৎকার একটা জায়গা আমাদের দেশের মানুষ দেখতে পাবে না, এটা হতে পারে না। আর তাছাড়া আসলে ওই অঞ্চলে কিচ্ছু ছিল না, কোনো কিছুই না। আমরা যেমন একটার পর একটা রাস্তাঘাট যেমন করে গেছি, সেই সাথে সাথে বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নতি হয় তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করি। আমি এখানে বলবো যে সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ আমরা নিই। 96 সালে সরকার এসে কিন্তু ধরলা সেতু আমাদের সময় করা, আর যমুনা নদীর উপর রেল সহ যে বঙ্গবন্ধু যমুনা সেতু, সেটাও আওয়ামী লীগ সরকারের আমলেই করা। তো এদেশে যতটুকু উন্নয়ন সেটা আমরাই করে দিচ্ছি। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের দৃষ্টিনন্দন রেল স্টেশন সহ যতটুকু উন্নতি হয়েছে সেটা আওয়ামী লীগ সরকারের আমলেই করা হয়েছে। আর বরিশাল বিভাগে শুধু রাস্তাই আমরা করি নেই, সেখানে এখন আমাদের ক্যান্টনমেন্ট নির্মাণ হয়েছে, একটি নৌঘাঁটি হচ্ছে, বিমান ঘাঁটি হচ্ছে, সেই সাথে সাথে কোস্টগার্ডের সেখানে ট্রেনিং ইনস্টিটিউট এবং কোস্টগার্ড ঘাঁটি সেখানে করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আমরা বীজ গবেষণা কেন্দ্র করেছি গলাচিপায়। ঠিক এভাবে পুরো বরিশালটা মিলিয়ে কিন্তু একটা বড় কর্মযজ্ঞ সেখানে চলছে। এবং পায়রা পোর্ট আমরা করে দিয়েছি। এই পায়রা পোর্ট অনেকেরই খুব আপত্তি ছিল, এটা হবে না, হলে কি হবে ইত্যাদি, কিন্তু আমাদের পোর্ট দরকার, সেটা মাথায় রেখেই পায়রা পোর্টটাও আমরা নির্মাণ করে দিয়েছি। আমি ধন্যবাদ জানাই যে কুয়েত, এডিবি, ওপেক তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই সমস্ত প্রকল্পে, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা পটুয়াখালী মানে বিশেষ করে বরিশাল পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি হবে এই পায়রা সেতু, কারণ পায়রা নদীর উপর সেতু, কাজে নদীর নামেই সেতুর নামটা হলে নদীটারও একটা পরিচয় পাওয়া যাবে। কাজে সেই জন্য আমরা এই নামটা আমি পছন্দ করেছি। আর পায়রা তো শান্তির প্রতীক, কাজে এই অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে খাল বিল নদী নালার দেশ। আমাদের তো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হয়, তার উপর এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই দক্ষিণ অঞ্চলটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। কাজে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতিটা যত দ্রুত আমরা করতে পারি তত এই অঞ্চলের মানুষের আমি বলবো যে আর্থিকভাবে সচ্ছল হবে, উন্নতি হবে, আর যা আমাদের জাতীয় মানে অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে। আমরা দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার কিন্তু আরও অভিজ্ঞতা আছে। আমি টুঙ্গিপাড়ার থেকে স্পিড বোটে আমি বরগুনা গিয়েছিলাম, এবং তখনও ওই কুয়াকাটার সব এলাকা আমি ওই প্রত্যেকটা দ্বীপ অঞ্চল আমি ঘুরি এবং সব জায়গায় আমি জনসভা করি। কাজে এই অঞ্চলটা সার্বিক উন্নয়ন করা এটা একান্তভাবে জরুরি ছিল। আর আজকে আমরা এই সেতুটা নির্মাণ করার উপরে সেটাই আমরা করতে পারছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা লাউকাঠি নদীতে পটুয়াখালী সেতু নির্মাণ করি, তখন
আর সেই সাথে কীর্তনখোলা নদীর উপর শহীদ আব্দুর রব সানিয়াবাদ সেতু, দপদপিয়া সেতু, খেপুপাড়ে আলধার মানিক নদীর উপর শহীদ শেখ কামাল সেতু, হাজিপুরে সোনাতলা নদীর উপর শহীদ শেখ জামাল সেতু, মহিপুরে খাপড়াভাঙ্গা নদীর উপর শহীদ শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। আর এই পায়রা নদীর উপর উন্নত প্রযুক্তির নান্দনিক ডিজাইনে নির্মিত 1470 মিটার দীর্ঘ পায়রা সেতু, এই সেতু আজকে উদ্বোধন হয়ে গেলে আমাদের যেমন এখানে পর্যটনেরও সুযোগ হবে, আর সবচেয়ে বড় কথা যে পায়রায় আমরা পোর্ট তৈরি করছি, সেখানে ব্যবসা বাণিজ্যেরও সুযোগ সৃষ্টি হবে, আর সমগ্র বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। পদ্মা সেতুর নির্মাণ কাজেরও সমাপ্ত এবং ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে আগামী বছরই এটা চালু হবে। কাজে পদ্মা সেতু চালু হলে পরে আর দক্ষিণাঞ্চলের মানুষের কোনো আর কষ্ট থাকবে না। কাজে সেই অঞ্চলেও কিন্তু আমরা সাথে সাথে অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করার জন্য অন্যান্য সেতুগুলিও সেই জন্য সাথে সাথে করে ফেলছি, যাতে করে এই অঞ্চলটা উন্নত হতে পারে। আর আজকে আমরা সমগ্র বাংলাদেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, ইন্টারনেট সার্ভিস সবাই ব্যবহার করতে পারছেন, ব্রডব্যান্ড আমরা পৌঁছে দিচ্ছি। আমরা আধুনিক প্রযুক্তিটা একেবারে তৃণমূলে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে করে ওই ঘরে বসেও মানুষের কাজ করে খেতে পারে এবং মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপটা নিয়েছি। ঢাকা, সিলেটে আমাদের প্রবাসীরা সবসময়, যারা প্রবাসে আছেন সবসময় আমাদের পাশে আছে, বাংলাদেশের পাশে আছে। ৬৬ সালে জাতির পিতা যখন ৬ দফা দিলেন এবং তাকে যখন গ্রেপ্তার করা হলো, ৬৮ সালের জানুয়ারিতে তাকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বন্দি করে, ঢাকা কারাগার থেকে বন্দি করে, কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে বন্দি করে রাখা হয় এবং তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দেওয়া হয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যেটা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত, কিন্তু মূলত এই মামলাটা পাকিস্তানি সরকার দিয়েছিল যে তিনি দেশদ্রোহী, কাজী তার বিরুদ্ধে সেই মামলা দেয়। সেই সময় তার মুক্তির জন্য যে আন্দোলন, ব্যাপক আন্দোলন শুরু হয়, তখন আমাদের প্রবাসী বাঙালিরা, বিশেষ করে ইংল্যান্ডে যারা, তারা বিরাট ভূমিকা রেখেছিল। কাজী তাদের সে কথা আমরা সবসময় স্মরণ করি। আবার আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও তাদের অনেক অবদান রয়েছে। কাজী সিলেটের একটা গুরুত্ব রয়েছে আমাদের কাছে। আর তাছাড়া প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেটেও আমি ক্যান্টনমেন্ট করে দিয়েছি। কাজী সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা যেমন আন্তর্জাতিক বিমানবন্দর এবং রেল স্টেশন আমি আগেই বলেছি, কাজী সিলেটের সার্বিক উন্নয়ন এবং বিভাগ হওয়ার পরে সেই বিভাগ এটাকে আরও উন্নত একটা বিভাগ হিসেবে গড়ে তোলার ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর প্রবাসীদের অর্থ আমাদের অর্থনীতিতে অবদান রাখে, সেটাও আমরা সবসময় স্মরণ রাখি। কাজে আমি মনে করি যে এই রাস্তাটা হয়ে গেলে পরে যে যোগাযোগটা বাড়বে, সে তার জন্য আমাদের দেশের বিশেষ উন্নতি হবে। কাজে এই ক্ষেত্রে আর আমি আগেই বলেছি যে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কেও বাংলাদেশ সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে যাবে। আমরা সেদিকে লক্ষ্য রেখেই সিলেটের এই রাস্তাটা, এটা নিয়ে আমি আগেই বললাম যে অনেক ঝামেলা গেছে, কয়েকবার এর ডিজাইন পাল্টানো হয়েছে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে সবথেকে সুন্দর, একেবারে দৃষ্টিনন্দন আধুনিক একটা সড়ক তৈরি করে দেব। প্রবাসীরা এসে দেখবেন ওই রাস্তা দিয়ে যখন যাবে, সে ইংল্যান্ডে আছে না পৃথিবীর কোন দেশে আছে সেটা তাদের চিন্তা করতে হবে, কারণ তার থেকেও সুন্দর রাস্তা আমরা করে দিচ্ছি, সেটা আমি বলতে পারি। সব থেকে ভালো রাস্তা আমরা করে দেব। কাজে আমাদের এই যোগাযোগটা হলে পরে আমি মনে করি যে আমার দেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। বাংলাদেশকে অনেকেই আসলে অনেক সময় খুব এমনভাবে দেখেছে যে দেশ স্বাধীন হয়ে কী হবে, দেশ বোধহয় এগিয়ে যাবে না। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর এই বাংলাদেশকে আরও ধ্বংস করার জন্য একের পর এক, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, সরাসরি অথবা কোনো লেবাস খুলে, উর্দি খুলে অন্য লেবাস দিয়ে এই দেশকে যারা পরিচালনা করেছে 21 বছর, এবং এরপরে 2001 থেকে 2008 পর্যন্ত বাংলাদেশের উন্নয়নটাকেই তারা থামাতে চেয়েছে।
বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পাবে, বাংলাদেশের মানুষ বিশ্বে যে মাথা উঁচু করে চলতে পারবে, এটাই যেন তাদের কাম্য ছিল না, এটাই যেন তারা চাইতো না, যেটা আমাদের জন্য খুব কষ্ট হতো। যখনই বাইরে যেতাম, বিদেশে যেতাম, বাংলাদেশ বললেই আগে বলতো ঝড় জলোচ্ছ্বাসের দেশ, বন্যার দেশ, দুর্ভিক্ষের দেশ। তো আল্লাহ রহমতে আমি 2008-এর নির্বাচনে জয়ী হয়ে সরকার আসার পর 9-এ আমরা সরকার গঠন করি এবং এ পর্যন্ত দীর্ঘ সময় থাকার ফলে আজকের বাংলাদেশ আর কেউ হেয় করে দেখতে পারে না। আজকের বাংলাদেশের নাম বললে সবাই সম্মান করে এবং বাংলাদেশ আজকে সারা বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে। এবং সেই জন্য আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে আমার সাথে যারা এই কয়েক বছর নিরলসভাবে পরিশ্রম করে কাজ করে গেছেন বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা অনেকে আজকে চলে গেছেন, মানে চাকরি যারা করতেন তাদেরকে তো অবসর নিতে হয়েছে, আমাদের দলের অনেকেই মারা গেছেন, আবার এখন যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে যেটা যখন আমরা চেয়েছি সেটাকে যে সঠিকভাবে পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করা, এটা একটা কঠিন কাজ। সেই কাজগুলি আমরা সহজভাবে করতে পারছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তা আজকে আমি এটুকু বলবো যে এই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে আর কখনো কেউ পিছনে টানতে পারবে না। এর মাঝে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। তারা কি চায়? তারা এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি হলে পরে তাদের একটু কদর বাড়ে, সেই জন্য তাদের একটা সবসময় তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়, এটাই হচ্ছে বাস্তবতা। এই ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আর করোনা মহামারী এটাও আমরা মোকাবেলা করেছি এবং টিকা আমরা দিচ্ছি, বাংলাদেশের কোনো মানুষই বাদ থাকবে না, সবাইকে আমরা টিকা দিয়ে যাতে সবাই নিরাপদ থাকতে পারে সেই ব্যবস্থাও আমরা করব। আমরা স্কুল কলেজগুলিও ধীরে ধীরে খুলে দিচ্ছি যাতে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য কোনো রকম প্রতিবন্ধকতা না হয়। আর তাছাড়া এখন ডিজিটাল বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশ আছে বলেই আপনাদের সঙ্গে এই গণভবনে বসেও আপনাদের সঙ্গে মিলিত হতে পারছি, কথা বলতে পারছি। তবে এটা ঠিক যে পায়রা সেতু আমি নিজে উপস্থিত থেকে ওই সেতুর উপর দিয়ে গাড়ি চালায় যদি একটু যেতে পারতাম বা ওই সেতুতে নেমে যদি একটু দাঁড়াতে পারতাম, পায়রা নদীটা দেখতে পারতাম, যে নদীতে আমি সবসময় স্পিড বোটে চড়েছি, সেখানে যদি একটু ব্রিজের উপর থেকে হাঁটতে পারতাম তাহলে সত্যি খুব ভালো লাগতো। কিন্তু করোনার কারণে আসলে তো একরকম বন্দি জীবন বলতে গেলে, সেজন্য আর সেটা হলো না। তবে আমার আকাঙ্ক্ষা আছে যে একদিন আমি গাড়ি চালিয়ে এই নতুন সেতুটা, সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা সেতু, বাংলাদেশে দৃষ্টিনন্দন একটা সেতু তৈরি হয়েছে, সেখানে অবশ্যই যাব, আমি আসব, এটা হলো বাস্তব। কাজে আমি একটু বলি যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি, আমরা ডেল্টা প্ল্যান করেছি, কারণ এই দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলটা যেন আরও সুন্দরভাবে গড়ে ওঠে সেদিকে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং আজকে ফসল উৎপাদনে আপনারা জানেন যে প্রথমবার সরকার এসে 96 সালে এসেই আমরা গবেষণা শুরু করেছিলাম লবণাক্ত সহিষ্ণু ধান, এখন সেই ধান আমরা উৎপাদন করতে পারছি। দক্ষিণ অঞ্চলের অনেক জমি যেটা শুধু এক ফসলই ছিল, আজকে তা 2 ফসল হচ্ছে, 3 ফসল হচ্ছে, এবং গবেষণার মধ্য দিয়ে নানা ধরনের তরি তরকারি, ফল মূল আমরা উৎপাদন করতে পারছি। বাংলাদেশ কারো কাছে আর হাত পেতে চলবে না, ভিক্ষা চেয়ে চলবে না। বাংলাদেশ নিজের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। সেই কথা বলে আমি পায়রা সেতু এই প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণকারী উন্নয়ন সহযোগী দেশি বিদেশি কোম্পানি প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এই সেতু আমাদের দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে, তাই এর জন্য তাদের সকলের
প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজ বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বহুল প্রত্যাশিত পায়রা সেতুর শুভ উদ্বোধন এবং ঢাকা সিলেট ও সিলেট তামাবিল মহাসড়ক পৃথক 6 লেন উন্নীতকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন আমি উদ্বোধন করে দিচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট ও পটুয়াখালী জেলা প্রান্তে উপস্থিত সুধীজনের সাথে মত বিনিময় করবেন। তবে আমরা লক্ষ্য করছি পটুয়াখালী প্রান্তে বিপুল উদ্দীপনার সঙ্গে মানুষ সংযুক্ত রয়েছেন। আমরা প্রথমেই এই জন্য সংযুক্ত হচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট, সেখানে সঞ্চালনা করার জন্য জেলা প্রশাসক কাজী ইমদাদুল ইসলামকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সিলেট প্রান্ত থেকে সিলেট বিভাগ তথা সিলেট জেলার আপামর জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সশস্ত্র সালাম জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গঠনের গতি আরও বেশি ত্বরান্বিত হবে, বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই শুভক্ষণে সিলেট প্রান্তে উপস্থিত আছেন সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব, হবিগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুকাব্বির খান, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, নারী উদ্যোক্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব মহোদয় সহ কর্মকর্তাবৃন্দ এবং মাননীয় বিভাগীয় কমিশনার, ডিআইজি অফ পুলিশ সিলেট রেঞ্জ, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার মহোদয় সহ সিলেট বিভাগ এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী এই প্রান্তে উপস্থিত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই শুভক্ষণে এখানে যারা উপস্থিত আছেন তারা আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি সানুগ্রহ ও সম্মতি দিলে এবং আপনি যার সঙ্গে কথা বলতে চাইবেন আমি তার কাছে দায়িত্ব হস্তান্তর করবো। মাননীয় প্রধানমন্ত্রী। আপনি বলবেন কিছু? আপনি কিছু বলবেন? আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত, তিনি আগে কিছু বলুক, তারপর দেখি। আজকে আপনি সিলেটবাসীর জন্য যে উপহার দিলেন, সিলেটবাসী সারা জীবন স্মরণ রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্ন, আপনার স্বপ্ন, আমাদের স্বপ্ন একটি সোনার বাংলা। এই সোনার বাংলা বিনির্মাণের পথে আমাদের অবকাঠামো অত্যন্ত প্রয়োজন। আপনি যেভাবে অবকাঠামো এবং মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছেন, আমরা আশা করি তার ফলে 2041 সালের মধ্যেই আমরা সোনার বাংলা গড়ে তুলব, একটা উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, অসাম্প্রদায়িক অর্থনীতি গড়ে তুলব, যেখানে বাংলাদেশকে কেউ আর দাবায় রাখতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সিলেটের বাসীর, শুধু সিলেট না, সিলেটের সাথে নরসিংদী আছে, এই যে মহাসড়কটা করছেন সিলেট ঢাকা মহাসড়ক, তারপরে নরসিংদী, কিশোরগঞ্জ, আপনার নারায়ণগঞ্জ, এই সবগুলো জেলায় উপকৃত হবে। বিশেষ করে আমাদের সিলেট জেলার যে 4টি
আপনার জেলা রয়েছে বৃহত্তর সিলেট জেলার, তারা সবাই উপকৃত হবে। এইটা করার ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে, সেই সাথে সিলেট একটি আধ্যাত্মিক নগরী, একটি পর্যটন নগরী। সেই পর্যটন ও আধ্যাত্মিক নগরীর ফলে তাদের উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, সারা দেশের বাংলাদেশের উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন সিলেটবাসী সবসময়, আপনি যখন প্রবাসে যান, তারা তাদের এই আপনার সিলেট ঢাকা 4 লেনের কথা, এখন 6 লেনের কথা প্রায় বলে। আপনি আমাদের মনের কথা, আমাদের মনের আশা পূরণ করেছেন বলে আল্লাহ আপনার মেহেরবান হোক, আপনার জীবন দীর্ঘায়ু করুক। আর আমরা আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আপনার আমাদের এই সুবর্ণ বাংলাদেশের 50 বছর পূর্তি উৎসবে এবং আমাদের বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপনের সময়ে, আর আপনার 75 বছর পূরণ, আপনার 74 বছর পূরণ উপলক্ষে এই যে বিরাট একটা উপহার আপনি আমাদের দিয়েছেন, আল্লাহ আপনার মেহেরবান করেন। এইখানে আমি একটু বলে রাখি, 1972 সালে এই ঢাকা সিলেট 4 লেন হওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন বিএনপি সরকার, এডিবি তখন আপনার এটা টাকা দেওয়ার জন্য রাজি হয়েছিল, কিন্তু সিলেট অধিবাসী অধিকাংশই আওয়ামী লীগ প্রতিনিধি ছিলেন এবং তারা তখন তৎকালীন প্রধানমন্ত্রীকে সিলেটে আসতে পছন্দ করেন নাই। তার ফলে এদের পানিশমেন্ট হিসাবে এই রোডটা বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে অনেক বছর পরে এই রোডটা আটকা ছিল। আপনি আবার এটা চালু করলেন, আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি যথাসময়ে রাস্তাটি শেষ হবে এবং শুধু বাংলাদেশ সুদেশবাসী না, সারা বাংলাদেশবাসী উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তামাবিল অঞ্চলের কে আছে এখানে? আমাদেরকে কি বলবে? স্যার এখানে মাননীয় সংসদ সদস্য আছেন স্যার, আপনি সম্মতি দিলে একজনকে দিতে পারি। হ্যাঁ বলেন, একজন কেউ। সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। সংক্ষেপে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, বৃহত্তর সিলেটের সকল মানুষ, সকল প্রবাসী আজকে অত্যন্ত খুশি হয়েছে। স্বাধীনতার 50 বছর এবং আপনার 75তম জন্মদিনে আপনি বৃহত্তর সিলেটকে এই দৃষ্টিনন্দন ঢাকা সিলেটের 4 লেন উপহার দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সিলেটের জন্য অনেক কিছু করেছেন। বঙ্গবন্ধু যেমনি সিলেটকে ভালোবাসতেন, আপনিও ঠিক তেমনি সিলেটের মানুষকে আপন করে নিয়েছেন। আপনি সিলেটে বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করছেন, সিলেটের এয়ারপোর্ট। সকল প্রবাসীরা সকলেই খুশি হয়েছেন। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সহায় করুক, আর আপনার নেতৃত্বে আমরা সিলেটে সকল উন্নয়ন ইনশাআল্লাহ করব। আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন। জয় বাংলা। তুমি বলবে? বলো, এসে কিছু বলবে? হবিগঞ্জ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আসলে আমি আবেগ আপ্লুত। আপনি যেভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়ন করে যাচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ পদ্মা সেতু। পদ্মা একটা স্বপ্ন ছিল, আজ বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে গ্রেটার সিলেটবাসীর দাবি সিলেট 4 লেন হবে। আমিও সংসদে উত্থাপন করেছিলাম 6 লেন, আপনি এটা সাদরে গ্রহণ করে যে দিয়েছেন, আমি গ্রেটার সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমাদের সিলেটবাসী শুধু না, বিশ্বের যারা এখানে আসবেন অত্যন্ত তারা খুশি হবেন, দেখবেন আপনি বলছেন একটা সুন্দর পরিবেশ। আমার একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে সংসদীয় কমিটি র্যালি কমিটিতে দিয়েছেন, গ্রেটার সিলেটবাসীর দাবি একটা স্পেশাল ট্রেন লাইন যেটা হয়, যাওয়ার আসা 2টো লাইন হলে সুবিধা হয় এবং সিলেটবাসী এটাও তাদের একটা প্রাণের দাবি। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন, সুস্থ রাখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সিলেটবাসী। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু পটুয়াখালী যাই। আর কিছু বলবেন? মানে প্রধানমন্ত্রী, আমাদের এখানে প্রেস ক্লাবের সমাজের সভাপতি আছেন, মানে প্রধানমন্ত্রী তিনি কথা বলতে চান। ঠিক আছে।
খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। স্বপ্ন আপনি পূরণ করেছেন, আরেকটি স্বপ্ন পূরণ করলেন। সিলেটবাসী আপনাকে চিরদিন মনে রাখবে। এভাবে এই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনার নেতৃত্বে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। আপনার নেতৃত্বে এই স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবো, এই বিশ্বাস আমরা রাখি। আপনার উপর আমাদের ভরসা, আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা জানি যে আপনি সিলেটের উন্নয়নের দায়িত্বটা কিন্তু নিজে নিয়েছেন, আমাদের প্রত্যাশা অনেক। আমাদের বাকি যে প্রত্যাশাগুলো আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আপনি পূরণ করবেন এই কামনা করছি। আপনাকে আবারও ধন্যবাদ। জয় বাংলা। সিলেট প্রান্তকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা এবার সংযুক্ত হচ্ছি পায়রা প্রান্তে। পায়রা সেতু প্রান্তে উপস্থিত আছেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন, তাকে অনুরোধ করছি সঞ্চালনা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, পায়রা নদীর উপর নির্মিত 4 লেন বিশিষ্ট নান্দনিক পায়রা সেতুর আটকে গেল। সমস্যা কি? পায়রা সেতুর পাদদেশ থেকে আমি মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, পটুয়াখালী সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার হাতে গড়া ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আপনার সাথে ভার্চুয়ালি সংযুক্ত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আজ পটুয়াখালী এবং দক্ষিণাঞ্চলের কোটি মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। এই অঞ্চলের মানুষ আজ আবেগ আপ্লুত, আনন্দে উদ্বেলিত। আপনাকে স্বাগত জানানোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, পায়রা সেতু উদ্বোধনের এই আনন্দ ঘন মুহূর্তে পটুয়াখালী প্রান্তে উপস্থিত আছেন জনাব জাহিদ ফারুক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় ও মাননীয় সংসদ সদস্য বরিশাল 5। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 1, জনাব এস এম আসম ফিরোজ এমপি, মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 2, জনাব এস এম শাহজাদা এমপি, মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 3, জনাব মোহাম্মদ মহিউর রহমান এমপি, পটুয়াখালী 4, জনাব কানিজ সুলতানা হেলেন, পটুয়াখালী 5। আর উপস্থিত আছেন জনাব পঙ্কজ দেবনাথ এমপি, মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 4, মাননীয় সংসদ সদস্য বরিশাল 4, মাননীয় সংসদ সদস্য বরিশাল 6 এবং সংরক্ষিত আসন 328 মাননীয় সংসদ সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত বিভাগীয় কমিশনার, সম্মানিত ডিআইজি বরিশাল, প্রধান প্রকৌশলী সড়ক মহাসড়ক অধিদপ্তর বরিশাল বিভাগের সম্মানিত অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, আমাদের শেখ হাসিনা সেনানিবাসের সম্মানিত স্টেশন কমান্ডার, সম্মানিত জেলা প্রশাসক বরিশাল, সম্মানিত পুলিশ সুপার বরিশাল এবং পটুয়াখালী, সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, মেয়রবৃন্দ, অন্যান্য সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার উপকারভোগী, মাননীয় প্রধানমন্ত্রী, উপকারভোগীর মধ্যে উপস্থিত আছেন কৃষক, ছাত্র, শিক্ষক, মৎস্যজীবী, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, নারী উদ্যোক্তা, চেম্বার ও বণিক সমিতির সদস্যবৃন্দ, ট্যুর অপারেটর্স, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ। আপনার সানুগ্রহ অনুমতিক্রমে আপনি যার অনুভূতি শোনার অভিপ্রায় ব্যক্ত করবেন তিনি সংযুক্ত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগের পটুয়াখালী প্রান্তের নান্দনিক শোভামণ্ডিত পায়রা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহাসিক শুভক্ষণে দক্ষিণ বাংলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি, মহাকালের চিরঞ্জীব মহানায়ক, বাঙালি জাতি রাষ্ট্রের প্রতিভু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। মাননীয় প্রধানমন্ত্রী, উপকূলীয় অঞ্চলের প্রতি আপনার শুভকামনা, সুদৃষ্টি ও আন্তরিকতায় বরিশাল বিভাগের সর্বস্তরের জনসাধারণ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। আপনি গভীরভাবে জনগণের সমস্যা হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আপনার দৃঢ় মনোবল, সুদূর প্রসারী পরিকল্পনায় দক্ষিণ বাংলার জনগণের ভাগ্য পরিবর্তন, কর্মসংস্থান, আশ্রয়হীনদের গৃহ প্রদান, শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবার মান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পর্যটন শিল্পের বিকাশ, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় আজ দৃশ্যমান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বক্তব্যে, মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের বক্তব্যে বিস্তারিত বরিশালের উন্নয়ন কার্যক্রম পরিস্ফুটিত হয়েছে। আমি আপনার মাধ্যমে বরিশাল বিভাগের সম্মানিত জনসাধারণকে গভীরভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। বরিশাল বিভাগে উল্লেখ করার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের সকল জনপ্রতিনিধি, সকল রাজনৈতিক কর্মী, নেতৃবর্গ, আইন সুরক্ষাকারী বাহিনী, আমরা সম্মিলিতভাবে একসাথে একযোগে কাজ করছি। মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে জাতির পিতা দেশ গড়েছেন, আপনার যে লক্ষ্য 2030-2041, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আপনার জন্য আমাদের সকলের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা, অবিরাম দোয়া। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট নাই তো, এখন ন্যাশনাল কমিটি মেম্বার, ন্যাশনাল কমিটি মেম্বার। বসেন, বসে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পটুয়াখালী জেলার মানুষের যে আনন্দ, এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না। আপনার মনে আছে কিনা আমি জানি না, 2013 সালের 19শে মার্চ আপনি যখন পটুয়াখালী এয়ারপোর্টে জনসভা করতে এসেছিলেন, তখন এই লেবুখালীর পায়রা নদীতে লেবুখালী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমি আপনার সাথে যখন আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম লেবুখালী নদীতে ব্রিজ। আপনি আমাকে বলেছিলেন যে নিজের এলাকা নিজে জানেন না, যেটা লেবুখালী নদী না, পায়রা নদীতে লেবুখালী ব্রিজ। আমি লজ্জা পেয়েছিলাম, আমি লজ্জিত হয়েছিলাম, আপনার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। আজকে যেটা ছিল স্বপ্ন, সেটা আজকে বাস্তব। পটুয়াখালী যার শেষের অক্ষরটা খালি, এটা ছিল খালি, কিন্তু 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশের দায়িত্বভার নেওয়ার পর থেকে আজকে পটুয়াখালী আর খালি নাই, পটুয়াখালী আজ উন্নয়নে ভরপুর।
আজকে পটুয়াখালীতে মেডিকেল কলেজ হবে, কেউ চিন্তা করছে? যদি কেউ বলে যে চিন্তা করছি, তাহলে বলবো ইজ এ লায়ার, ইজ এ লায়ার। আজকে পটুয়াখালীতে মেডিকেল কলেজ আপনি করেছেন। পটুয়াখালীতে আজকে লোহালিয়া নদীর ব্রিজের কাজ চলতেছে দ্রুত গতিতে। যদি এই ব্রিজের কাজ শেষ হয়, তাহলে ব্রিজ পার হয়ে মানুষ বাউফল উপজেলা, 10 মাইল উপজেলা ভোলা সেখানে যেতে পারবে। কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি। লাউকালি নদীর ব্রিজ, শ্রীরামপুর কলবাড়ি ব্রিজ, আর পরে আজকে হলো উদ্বোধন হই আজকে পায়রা নদীতে লেবুখালী ব্রিজ। এছাড়া পায়রা নদীতে ভয়ঙ্কর পায়রা যেটার নাম ছিল, সেই পায়রা নদীর ব্রিজের কাজও আপনি আবার এই পটুয়াখালী মির্জাগঞ্জ, যার মাঝখানে পায়রা নদী, পটুয়াখালী মির্জাগঞ্জ বাতাকি কচুয়া, সেই মাঝখানে যে নদী, সেই পায়রা নদীর ব্রিজের কাজও আপনি আরম্ভ করতে চাই আজকে। তারপরে আউলেপুরে আপনি করেছেন ইপিজেড, যেখানে লক্ষাধিক লোক কাজ করতে পারবে। একটা লোকে বলুক, আগে 2বার এখানে মন্ত্রী ছিল, কেরামত আলী সাহেব বিএনপির মন্ত্রী ছিল, আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, তারা কেন, কি কারণে? আমার মনে হয় তারা করে নাই যে আমরা করব না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসবে, উনি করবেন, এখানে এমপি যখন ক্ষমতা আসবে তখন করবেন, এই কথা। এই জন্য তারা এইসব কাজ করে নাই। আমি আর বক্তব্য বাড়াবো না। পটুয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। মানুষ মসজিদে গিয়ে দোয়া করে আপনার জন্য, তারা বলে আল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘজীবী করে, উনি যেন সামনেও আবার ক্ষমতায় যেতে পারে, এই জন্য তারা দোয়া করে। আবার বক্তব্য না বাড়াইয়া আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দক্ষিণাঞ্চল মানুষের পক্ষ থেকে আবার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। এই পর্যায়ে পটুয়াখালী জেলার পায়রা সেতু প্রান্তে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা আব্দুল কাদের, খতিব, মুসলিমপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করিয়া দিন রব্বুল আলামিন। বিশেষ করে আপনার দরবারে ফরিয়াদ, 1975 সালে 15 আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন রব্বুল আলামিন। জাতির পিতার সুযোগ্য সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা মুজিবকে জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত করুন রব্বুল আলামিন। 15 আগস্ট শাহাদাত বরণকারী শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পরিবারের অনন্য সদস্যবর্গ যারা শাহাদাত বরণ করেছেন, সকলের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন রব্বুল আলামিন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে পায়রা সেতুর শুভ উদ্বোধন এবং ঢাকা, সিলেট ও সিলেট তামাবিল মহাসড়ক প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এই সকল মহৎ কাজ সমূহকে কবুল করিয়া নিন রব্বুল আলামিন। এই সকল কাজের ওসিলায় তাকে সর্বোত্তম জাযা, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন রব্বুল আলামিন। আপনি বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। দেশ ও দেশের জনগণের প্রতি খাস রহমত ও বরকত নাজিল করুন। করোনা মহামারী সহ সকল প্রকার রোগ ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ সহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, জাতি ও বিশ্ব মানবতাকে মুক্তি দান করুন রব্বুল আলামিন। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে সুস্বাস্থ্য ও বরকতময় জীবন দান করুন। আখিরি ফরিয়াদ, প্রিয় নবী
হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়া সমূহ কবুল করে আমাদের সকলকে ক্ষমা করিয়া দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহণক্রমে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।